আমার হারিয়ে যাওয়া কানের দুল ননদের কানে দেখে অবাক হয়ে গেলাম। 2 মাসের আগে শাশুড়ি মা আমার কানের দুল পরে এক অনুষ্ঠানে যায়। তারপর থেকে কানের দুল খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ সেই কানের দুল ননদের কানে দেখে ভীষণ অবাক হলাম। রাতে স্বামী বাড়ি ফিরলে তার বুকে মুখ গুজিয়ে কান্না করে দিলাম। আমার কান্নার শব্দ পেয়ে আমার স্বামী নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করছো কেন? তুমি তো জানতে আমার কানের দুলগুলো আমার কত শখের ছিল, আমার মায়ের শেষ স্মৃতি। এই কথা বলে আরও কান্নায় ভেঙে পড়লাম। স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলে, এখনও ওই কানের দুলের কথা ভেবে কষ্ট পাচ্ছ? দেখো, যা হারিয়ে যায় তা যদি কান্না করলে ফেরত পাওয়া যাবে, মন খারাপ করো না। তুমি জানো, আজ আমি সেই কানের দুল তোমার বোনের কানে দেখেছি। হারিয়ে গেলে না হয় মন খারাপ করতাম না, কিন্তু আমি কান্নায় কথাটি সমাপ্ত করতে পারলাম না। আমার স্বামী আমাকে পুরো ঘটনা খুলে বলতে বলল। অতঃপর আমি তাকে ভরসা করে সব বললাম। আমি নিশ্চিত আমার শাশুড়ি মা কানের দুল হারায়নি, বরং সেটা তার মেয়েকে দিয়েছে। 2 মাসে আমি সব ভুলে গেছি ভেবে আজ ননদ সেটা পরে আমার সামনে অনায়াসে ঘুরল। আমি কথাগুলো স্বামীকে খুব বিশ্বাস ভরসা করে বলেছিলাম। ভেবেছিলাম স্বামী আমার পাশে থাকবে, কিন্তু না। আমাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী আমাকে তার বুক থেকে সরিয়ে দিয়ে রাগান্বিত গলায় বলে, তুই কি বলতে চাস আমার মা বোন চোর? তারা তোর ওই 2 পয়সার কানের দুল চুরি করেছে? নিজের স্বামীর মুখে এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার স্বামী আবারও কঠিন গলায় বলল, আমার মা বোনকে তোর কি মনে হয়? তারা জীবনে সোনার জিনিস চোখে দেখেনি যে তোর মনে হয় তারা তোর সোনার জিনিস চুরি করেছে? আমি সেটা বলতে চাইনি। আমি শুধু বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দিয়ে আমার স্বামী অর্থাৎ পলাশ বলে, আমি বেশ ভালোভাবেই বুঝেছি তুই কি বলতে চাইছস। দাঁড়া, আমি আমার মা বোনকে ডাকি, যা ফয়সালা হওয়ার তাদের সামনেই হোক। আমি পলাশকে থামাতে চাচ্ছিলাম, কিন্তু পারিনি। সে এত জোরে চিৎকার চেঁচামেচি করছিল যে বাড়ির সবাই দরজার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছিল। পলাশ দরজা খুলতে সামনে আমার শাশুড়ি এবং ননদ পড়ল। পিছনে শ্বশুরও দাঁড়ানো ছিল। পলাশ সবার সামনে কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করলো, মা, তুমি নাকি রিমির কানের দুল চুরি করে শেফাকে দিয়েছ? কি? আমার শাশুড়ি মনে হলো আকাশ থেকে পড়ল। ননদ আরও এক ধাপ উপরে। সে সঙ্গে সঙ্গে কান্না করে দিল। তারপর বলছে, এমনিতেই বাপের বাড়ি কম আসি, যাতে ভাবির চোখের বিষ হতে না হয়। এখন দেখছি আশায় যাবে না, একেবারে সোজা চোর বানিয়ে দিল আমাদের। ননদের সাথে তাল মিলিয়ে শাশুড়ি বলল, এই দিন দেখার জন্য শখ করে ছেলের বউ নিয়ে আসছিলাম, আজ আমি কিনা চোর? শুনছো ওগো, আমি নাকি বৌমার কানের দুল চুরি করে শেফাকে দিয়েছি। শাশুড়ি এবং ননদ তাদের অভিনয় শুরু করে দিয়েছে। তারা নিজেদের ন্যাকা কান্না দিয়ে মুহূর্তেই পরিবেশ অনেক জটিল করে তুলেছে। শাশুড়ি মা আমার কাছে এসে বলে, বৌমা, তোমার যদি শেফার কানের দুল পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারতে। আমি তোমার দুল হারিয়েছি, তার বিনিময় না হয় শেফার দুলটা তোমায় দিতাম। তাই বলে এভাবে মিথ্যা অপবাদ দিবা, আমাকে চোর বানিয়ে দিলে। হ্যাঁ ভাবি, এই দুল যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি রেখে দাও, তবুও আমাদের এভাবে মিথ্যা অপবাদ দিও না। এই কথা শুনে পলাশ আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, দেখলি তুই, এইটা আমার মা বোন, যাদের বিরুদ্ধে তুই অভিযোগ দিচ্ছিলি, তারা তোকে এক কথায় দুল দিয়ে দিতে রাজি। আর তুই কি না? পলাশের এই কথার জবাব দেওয়ার মতো কোনো শব্দ আমার কাছে ছিল না। থাকবে কিভাবে? যে মানুষটির হাত ধরেই বাড়িতে এসেছি, সেই মানুষটির কাছেই আমার কথার গুরুত্ব নেই। আমি মিথ্যে বলছি মনে হচ্ছে, তখন তাকে কোনো শব্দ বা বাক্য দিয়ে বললেও সে যে বুঝবে না এটাই স্বাভাবিক। আমি বুঝতে পেরে চুপ করে গেলাম। এটা দেখে শাশুড়িমা বলে, কি বৌমা, এখন মুখে কলুপেটে রয়েছ কেন? মিথ্যা অপবাদ দেওয়ার সময় তো চুপ ছিলে না, তাই এখন চুপ কেন? কানের দুল পছন্দ হলে নিয়ে যাও, তাও দয়া করে চোর অপবাদ দিও না। আমরা চোর নই। আমার স্বামী আমার কথা বিশ্বাস করছে না, সেখানে আমার কোনো কথা এখানে গুরুত্ব পাবে না। তবে আমিও জানি, আপনিও জানেন ওই কানের দুল আমার। আমার মাকে সারা জীবন আমি এই কানের দুল পরেই থাকতে দেখেছি। আমার বিয়ের পর থেকে আমি পড়েছি। এই কানের দুল আমি চিনব না সেটা হতেই পারে না। আমার এই কথা শুনে ঘরের মধ্যে বিস্ফোরকের মতোই পড়ল। সবাই হতভম্ব হয়ে যায়। এই কথা শুনে আমার শাশুড়ি মা শ্বশুরকে উদ্দেশ্য করে বলে, শুনলে বৌমার কথা? বৌমা আমাকে সরাসরি চোর বলল। আমি চোর? বৌমা, তুমি চাও কি? সংসারে কেন অশান্তি করছো? তোমার কানের দুল কেন শেফাকে দিবে তোমার শাশুড়ি?
শেফার কি কম আছে? শ্বশুর এই কথার বলার সঙ্গে সঙ্গে শাশুড়ি ফোড়ন কেটে বলে, না তো, আমার মেয়েকে তো ভিখারি বাড়ি বিয়ে দিয়েছি। আমরা ভিখারি, একমাত্র তোমার বৌমাই কোটিপতি। বাপের বাড়ি থেকে কোটি টাকার জিনিস নিয়ে আসে, আমরা সেটা চুরি করেছি? না আম্মা, আমার বাবার বাড়ি থেকে কোটি টাকার জিনিস হয়তো নিয়ে আসিনি, তবে অনেক মূল্যবান আমার মায়ের শেষ সম্বল নিয়ে আসছিলাম, যেটা এখন শেফার কানে রয়েছে। এই কথা শুনে তৎক্ষণাৎ পলাশ একটি থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে। সবার সামনে পলাশ এভাবে আমার গায়ে হাত তোলায় কিছুটা হতভম্বই হলাম। পলাশ রাগান্বিত গলায় বলে, তোর সমস্যা কি? আমার মা, বোন এই বাড়িতে না থাকুক সেটাই চাস? সেজন্য তখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস। তুই আমার মা বোনকে চোর বলছিস। তোর বউ তো এটাই চায়, আমি আমার মেয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যায়, তোর বউ একা রাজত্ব করুক। তাই বলে ভাবি চোর বলল? আমি কি চোরের জাত? তোর বউয়ের মতো চোরের জন্মায় না আমি, যে চুরি করব। আমি আর জবাব দিতে পারলাম না। শাশুড়ি এবং ননদের ন্যাকা কান্নার মাঝে আমার চোখের পানি সবার আড়ালে লইল। বিষয়টা এখানেই থামতে পারত, তাদের ন্যাকা কান্না দেখে। পলাশের অবিশ্বাস দেখে আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন আপনারা। আমি হয়তো ভুল দেখেছি, হয়তোবা আমার মায়ের কানের দুলটা আজ আর আমি চিনতে পারছি না। এই কথার পর সবাই থামতে পারত, কিন্তু থামল না। আমার শাশুড়ি এবং ননদ বিষয়টিকে আরও বড় করলো। শাশুড়ি মা তো আমার জাত পাত বাবা মা তুলে কথা বলতে শুরু করেছে। পলাশ নীরব দর্শকের মতো সব শুনছে। এক পর্যায়ে শ্বশুর বলল, বৌমা আর বাবাকে ফোন দাও পলাশ, সে এসে মেয়েকে নিয়ে যাক। নয়তো আজ চুরির অপবাদ, কাল তো নির্যাতনের মামলা দিয়ে বাড়িতে পুলিশ ডাকবে। এই মেয়ের সাথে আমাদের একসাথে থাকা সম্ভব হবে না। আমার শ্বশুরের কথায় সম্মতি জানিয়ে কখন পলাশ আমার বাবাকে ফোন দিল আমার অনুরোধ উপেক্ষা করে, তখনই আমি বুঝে গেছি এই সংসারে আমার আপন বলতে কেউ নেই। আমার এই সংসারে আমার আমি অস্তিত্বই নেই। আমি বিষয়টাকে জটিল করতে না চেয়ে পলাশকে অনুরোধ করতে বলছিলাম, না পলাশ, আমার বাবাকে ফোন দিও না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। না, আজ তোমাকে ক্ষমা করে দিলে তুমি লাই পেয়ে যাবে। আজ চোর বানাচ্ছ বলে কাল হয়তো বড়সড় কিছু করবে, তাই আজই এর বিচার হওয়া উচিত। সংসারে যে মানুষটির হওয়া উচিত ছিল আমার শক্ত একটি খুঁটি, সেই মানুষটি আমাকে নিয়ে বিচার বসাতে উঠে পড়ে লেগেছে। একটা মরীচিকার সংসারকে আপন করে একজন ভুল মানুষকে ভালোবেসে এই সংসারে নিজের সবটুকু দিয়েছি আমি, সেটা বুঝতে আর বাকি রইল না আমার। আমার চোখের সামনে পলাশ আমার বাবাকে খুব কড়াভাবে এই বাড়িতে আসতে বলে, এসে তার মেয়ের দোষগুলো শুনে যেতে বলছে। বাবা আমার শ্বশুর বাড়িতে পা দিতে তাকে বসিয়ে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ একের পর এক আমার দোষের গল্প বলতে শুরু করেছে। আমার শাশুড়ি মা বলছে, আপনার মেয়েকে আমি কি দিয়ে জ্বালাই? ভাতে জ্বালাই নাকি কাপড়ে? সে মেয়ে আমাকে আজ চোর অপবাদ দিচ্ছে, কাল তো আমাকে মেরে হাসপাতাল পাঠিয়ে দেবে। এই কথার সঙ্গে তাল মিলিয়ে শ্বশুর বলল, আপনার মেয়ে আজ এই ঘটনা ঘটালো, কাল তো বড় কিছু ঘটাবে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমি চাই আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। এসবের মাঝে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে বাবা। সে মাথা নত করে সবার কথাই শুনে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না। 1 ঘন্টা যাবৎ বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে সবাই আমার দোষগুলোই বলল। অতপর বাবা বলার সুযোগ পেয়ে নরম গলায় বলল, আমার মেয়ে না হয় একটা ভুল হয়ে গেছে, এই কারণে আপনারা তাকে বাড়ি পাঠিয়ে দিবেন? দেখুন, ও ছোট মানুষ, ওর ভুল হয়ে গেছে, আপনারা ক্ষমা করে দিন। সেই ক্ষমা ভাবি চেয়েছে, সে তো তখন থেকে আমাদের চোর বলেই যাচ্ছে। আমার ননদের কর্কশ কণ্ঠে বলা মিথ্যা কথাটি শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, আমি ক্ষমা চেয়েছি। বিনা কারণে ক্ষমা চাওয়ার পরও তোমরা আমার বাবাকে এই মাঝরাতে ডেকে পাঠালে, আবার মিথ্যে কথা বলছো। একের পর এক মিথ্যা দোষারোপ তো দিয়েই যাচ্ছ। দেখেছেন আপনার মেয়ের স্বভাব, মুখে মুখে তর্ক করা অভ্যাস হয়ে গেছে। আপনার বউ মরার আগে তাকে কিছু শিখিয়ে যায়নি? আমার শাশুড়ি কথাটি বলে উঠল। সেই সঙ্গে আমার স্বামী মহাশয় তাল মিলিয়ে বলে, বড় ছোট কাউকে মানে না। আমার মায়ের মুখে মুখে অবধি তর্ক করে বেড়ায় আপনার মেয়ে। পলাশ আজ আমাকে বারবারই হতাশি করছে। আমার ভালোবাসা যে ভুল সেটা প্রমাণ করে দিচ্ছে। আচ্ছা, স্বামী কি এমন হয়? কই, আমার বাবাকে তো দেখেছি, সবসময় আমার মায়ের কথায় গুরুত্ব দিয়েছে। আমার মায়ের কোনো ত্রুটি থাকলে সেটা সকলের সামনে গোপন করেছে। সংসার জীবনে আমার মায়ের শক্ত এক অবলম্বন রয়েছে। তাহলে পলাশ এমন কেন? এসব কথাবার্তা আমার বাবা বন্ধ করলেন।
সে নরম গলায় বললেন, আপনারা এবারের মতো রিমিকে মাফ করে দেন। সে আপনাদের কাছে ক্ষমা চাইবে। সেই সাথে আমি আপনাদের কথা দিচ্ছি, রিমি থেকে এমন কিছু আর হবে না। বাবার এই কথায় অবশ্য প্রথমে কেউ রাজি হতে চায়নি। তারা পারলে এখনই আমাকে এই বাড়ি থেকে তাড়ায়। তবুও বাবা অনেক অনুনয় বিনয় করে তাদের রাজি করালো। বাবার এই অসহায়ত্ব দেখে আমি খুব কষ্ট পেলাম। বাবাকে বাধা দিতে চাচ্ছিলাম, কিন্তু বাবা তার আর হতে দিল না। আমাকে অনুরোধ করে বলল, দয়া করে তুই এখানে আর কোনো কথা বলিস না। যা বলছি তাই কর। সবার কাছে ক্ষমা চা, প্লিজ। বাবার এই নরম স্বরে করা অনুরোধ ফেলতে পারলাম না। বাবার কথা মতো সবার কাছে ক্ষমা চাইলাম। সবাই অবশ্য এবার মেনে নিল। সবার কথা শুনে মনে হচ্ছে এই বাড়িতে তারা আমাকে দয়া করে থাকতে দিয়েছে, নয়তো আমার স্থান এখানে হওয়ার কথা ছিল না। বাবা চলে যাবার আগে আমার সাথে একান্তে কথা বলতে চাইলেন। আমিও ঘরে আসলাম। বাবাকে আলাদা পেয়ে আমি বললাম, বাবা, এভাবে তুমি মাথা নত করে তাদের সব অভিযোগ শুনলে, সত্যি মিথ্যা না নিয়ে একটা কথা তুললে না। তাছাড়া আমাকে তাদের কাছে ক্ষমা চাইতে বললে, অথচ একবারও ঘটনা সত্যি কিনা তা জানতে চাইলে না। কেন বাবা? আমার এই কথার জবাবে বাবা অসহায় গলায় বলে, মা রে, সংসার জীবন বড়ই কষ্টের। এখানে মানিয়ে নিতে না পারলে সব শেষ। সংসারে একসাথে থাকতে হলে এরকম সমস্যাগুলো এড়িয়ে যেতে হবে। তাছাড়া মেয়ে মানুষের জন্য স্বামীর ঘরে সব। এখানে টিকে থাকতে না পারলে দিন শেষে সব দোষ মেয়েটারও হবে। বাবা একটু থেমে পুনরায় বলেন, আমি জানি তুই সঠিক। তোর ননদের কানে আমি তোর মায়ের সেই চিরচেনা কানের দুল দেখেছি। কিন্তু এখানে আমার কিছু করার নেই মা। তোকে যদি আজ আমি ঝামেলা করে বাড়ি নিয়ে যাই, তাহলে তোর কি হবে? আমি আজ আছি কাল নেই। তোর ভাই ভাবি তোকে কতদিন দেখবে? 1 মাস 2 মাস। তারপর যখন অতিষ্ঠ হয়ে পড়বে, তখন তাদের তিক্ত কথাগুলো শুনে তোর মনে হবে এই সংসারটাই তোর জন্য ঠিক। অন্তত এখানে তোর নিজের সংসার। কেউ তোকে এটা বলতে পারবে না অন্যের সংসারে বোঝা হয়ে আছিস। তাছাড়া এইসব টুকটাক বিষয় এড়িয়ে যেতে হয়। টুকটাক আমার মায়ের কানের দুল। এ কথার জবাবে বাবা অসহায় মুখে আমার দিকে তাকিয়ে একটি হাসি দেয়। নরম গলায় বলে, সংসারে থাকতে হলে বোবা এবং অন্ধ হয়ে চলতে হয়। এভাবে মানিয়ে নিয়ে এগিয়ে গিয়ে সংসার করে যা। তোর জন্য আমার এই পরামর্শই। আমি এখন আসি। এই রাতের বেলা চলে যাবে, তাও শুকনো মুখে? এ কথার জবাবে বাবা মুচকি আসলো। যে হাসির আড়ালে কষ্টগুলো লুকানো ছিল। যেখানে বাবা হয়তো বলছে, তোর বাড়িতে আজ এত এত কথা গিলেছি, যে পেটে জায়গার বড্ড অভাব। এই বাড়িতে রাতটা কাটালে যদি তোর তাতে দোষ হয়ে যায়, সেই ভয়ে রাত কাটালাম না। বাবার মনের এই কথাগুলো আমি বুঝতে পারলাম। তাই বাবাকে বাধা দিলাম না, তাকে যেতে দিলাম। শুধু আস্তে করে বললাম, সাবধানে যেও বাবা। বাবাকে বিদায় দিয়ে শোবার ঘরে এসে বসলাম। পাশেই পলাশ শুয়ে আছে। আমার উপস্থিতি বুঝতে পেরে আমার দিকে ফিরে শুইল। আমি তার দিকে তাকালাম না। যেই মানুষটা আমার নয় তার দিকে তাকিয়ে মায়া বাড়িয়ে লাভ আছে। পলাশ বিষয়টা বুঝতে পেরে বলে, তোমার বাবা দেখলে ঠিক বুঝলো। শেফার কানের দুলের সাথে তোমার কানের দুলের ডিজাইনটা কিছুটা মিলে, তাই তুমি ভুল বুঝলে। আমি জবাব দিলাম না। পলাশ আবারও বলে উঠল, এটা তুমি আগে বুঝলেই হতো, তাহলে তো ঝামেলা হতো না। এই কথা শুনে আমি ম্লান হেসে বললাম, তুমি এই কথাগুলো এই ঘরের বাইরে না নিলেই হতো, তাহলে এত কিছু হতো না। এখানে দোষটা কার দিব? কারো না। দোষটা আমার কপালের। আমার এই কথায় পলাশ চুপ করে গেল। সে বিরক্ত হলো বোধ হয়। তবে আমি কথা বাড়ালাম না। উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লাম। এতক্ষণ অবধি নিজেকে সামলাতে পারলেও এবার পারলাম না। এবার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে থাকলো। আমি চেয়েও নিজের কান্না থামাতে পারছি না। এই সংসারে কাকে আপন ভাবব? ননদকে দোষ দিব? শাশুড়িকে দিব? লাভ কি যদি স্বামী ঠিক না থাকে? এখানে তো আমার মহা শত্রু পলাশ। সে যদি আমার ভালোবাসা বুঝতো, আমাকে ভালোবাসতো, তাহলে এসব কিছুই হতোই না। পলাশ আর যা করলো তাতে আমার মনে তার জন্য থাকা ভালোবাসায় ভাঙন ধরে গিয়েছে। সেই ভাঙন আরও বেড়ে গেল তখন, যখন আমি কান্না করছি বুঝতে পেরেও পলাশ আমার কাছাকাছি এলো। আমি বাধা দিতে চাইলে পলাশ বলে, স্বামীকে না করতে নেই। এখন আমার ইচ্ছে করছে আমাকে কষ্ট দিও না। যার জন্য আমি কষ্টে জর্জরিত, সেই মানুষটি আমাকে বলে তাকে জানো না কষ্ট না দিই। নিজের বুকের কষ্টে বুকের ভেতর রেখে নিজের অনিচ্ছা সত্ত্বেও পলাশের ইচ্ছে পূরণ করতে হলো। পলাশ জোর করে করলো। আমি যখন বললাম, এখন না পলাশ, চুপ। স্বামী হই তোর, যখন প্রয়োজন তখনই দিবি।
বউ থাকতে আমি কি রাত পার করব কষ্টে? এ কথা বলে কোনো বাধা না শুনে পলাশ আমার সাথে মিলিত হলো। এটা তো শুরু ছিল। এখান থেকেই সাংসারিক ঝামেলা, পলাশের গায়ে হাত তোলা, সব মিলে একটা ঝগড়া শেষে আবার সেই মানুষটি রাতে কাছাকাছি চলে আসে। এমন এক জীবনের শুরু হয় আমার। বিবাহিত জীবনের ৮ মাসের মাঝেই এই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলাম আমি। শুরু হলো সংসার নামক মরীচিকার খেলা, যাকে আমি আপন বলতে চেয়েছিলাম, খুব আপন। গতরাতের পলাশের কর্মকাণ্ড আমাকে ভেতর থেকে শেষ করে দেয়। গত ৮ মাসের সংসার জীবনে শাশুড়ির সব বিষয়ের দোষ ধরা, কটু কথা, সব কিছুকে মানিয়ে নিয়ে সংসারটাকে আপন করেছিলাম। কখনো পলাশকে কোনো কথাই বলিনি। শাশুড়িকে নিজের মায়ের মতোই ভেবেছিলাম। কিন্তু কানের দুলটা আমার অনেক প্রিয় ছিল। মায়ের শেষ স্মৃতি বলে কথা, সেজন্য পলাশকে না পেরে বললাম। পরিশেষে কপালের দুর্ভোগ ছাড়া কিছুই ঘটল না। গতকালের ঘটনায় স্পষ্টভাবে আমি বুঝে গেলাম, পলাশকে তার মায়ের কটু কথা, বোনের ন্যাকামি নিয়ে বললে লাভ হতো না। দিন শেষে সে আমাকেই দোষ দিত। যদিও মাঝে মাঝে আকার ইঙ্গিতে পলাশকে তার খারাপ লাগা বোঝাতো, পলাশ সেসবে পাত্তা দিত না। আমার মন খারাপ আছে জেনেও সে কাছে আসতো। সেটাকে স্বাভাবিকভাবে নিলেও গতকালের ঘটনা আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না। তার উপর বাবার শুকনো মুখ দেখে বুঝতে পারছিলাম তার জীবনটা সুখের নয়। সব মিলিয়ে মনমরা হয়ে বসে দাঁড়িয়েছিলাম। আনমনে জীবন নিয়ে ভাবছিলাম, যার ফলস্বরূপ দুধ উতলে পড়ে যায়। এটা দেখে হন্তদন্ত হয়ে বারান্দা থেকে ছুটে আসে শাশুড়ি মা। এসে বলে, এই নবাবের ঝি, কোন দিকে তাকিয়ে দুধে জাল করছিস? শাশুড়ির কর্কশ কণ্ঠে হুঁশ ফিরে আমার। ততক্ষণে যাওয়া হওয়ার হয়ে গিয়েছে। শাশুড়ি সে দুধ উনুন থেকে নামিয়ে নিল। সেই সাথে তার মুখেও চলতেছে কথায় কথায় এক কথা, চোরের জাত আমাকে বলে চোর। এখন মন দিয়ে কার না কার কথা ভাবছিল। আমার সংসারে আগুন লাগানোর প্ল্যান করছে। সংসারে অলক্ষ্যে এনে ঘরে তুললে তো এটাই হবে। শাশুড়ি একা একা বলে যাচ্ছে। আমি কথা বললাম না। শাশুড়ির চেঁচামেচি শুনে ননদ আসলো। সেও মায়ের সঙ্গে সঙ্গ দিচ্ছে। আমি কথা না বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি মা অবশিষ্ট দুধ দিয়ে চা বানিয়ে নিলেন। আমাকে উদ্দেশ্য করে বলেন, এখানেই সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে থালা বাসনগুলো ধুয়ে আসো। আমি মাথা নাড়িয়ে সেই কাজে চলে গেলাম। সকাল 9:30টার দিকে দরজা খুলে দেয় ভাবি। এতক্ষণ অবধি দরজার বাহিরে এসে ঝিমোচ্ছিল বাবা। ভাবি দরজা খুলেই বাবাকে এমনভাবে দেখে অবাক হয় না। মুখ ভেঙচি দিয়ে বলে, মেয়ের বাড়িতে রাতটুকু জায়গা হয় নাই? বাবা জবাব দিল না। ভাবি আবারও বলে উঠল, তা আপনার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে? নিশ্চয়ই শ্বশুর বাড়িতে আমার মান সম্মান ডুবিয়েছে। আমি জানতাম রাতের বেলা আপনাকে জরুরিভাবে ডেকেছে, মানে কোনো অঘটন ঘটিয়েছে। তাই তো আপনার ছেলেকে আপনার সাথে যেতে দেয়নি। বাবা কোনো কথার জবাব না দিয়ে আস্তে করে ভেতরে যায়। ভাবি এটা দেখে শুনিয়ে শুনিয়ে বলে, যান যান, মেয়ে অপকর্ম ঘটিয়েছে না, এখন তো চুপচাপ যাবেনি। এগুলো আমি করলে ঠিকই সারাপাড়া করতেন। এই কথা শুনে বাবা চুপ করে থাকতে পারলেন না। সে শান্ত গলায় বললেন, তুমি যা করো বৌমা, সেসব নিয়ে কথা বললে প্রতি ঘন্টায় বিচারে বসতে হতো। আর হ্যাঁ, আমার মেয়ে কিছু করেনি, তবুও তার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমি আমার মেয়েকে ওই বাড়িতে দাঁত কামড়ে যে পড়ে থাকতে বলেছি, সেটাও তোমার জন্য বৌমা। নয়তো যে সামান্য কারণে তারা আমার মেয়েকে নিয়ে বিচার বসিয়েছে, তাতে আমার বিবেক, আমার আত্মসম্মান আমাকে বারবার বলছিল আমার মেয়েটাকে বাড়ি নিয়ে আসি, কিন্তু পারিনি। বাবার এই কথায় ভাবি তেলে বেগুনে জ্বলে ওঠে। সে অহংকারের সাথে নিজেকে এই সেই দাবি করে, শ্বশুরবাড়ির সবাইকে তুচ্ছ করেই কথা বলে। এসব দেখে বাবা নিজের ঘরে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। মাঝরাতে বাড়ি ফিরে দরজা ধাক্কালে নিজের গুণবতী বইয়ের মুখ দিয়ে কত যে বাজে কথা শুনতে হবে সে ভয়ে বাহিরে ছিল। এসব কারণেই বাবা নিজের মেয়ের শ্বশুরবাড়িতে মাথা নত করতে বাধ্য হয়েছেন, নয়তো মেয়েকে নিয়ে চলে আসতেন। কিন্তু এই বাড়িতে এখন আসলে যে জীবন আরও জাহান্নাম হয়ে উঠবে, সেই জন্যই নিয়ে আসেনি। অনেকে বলে শাশুড়ি ননদ খারাপ হয়, এরা জীবনেও ভালো হয় না। কিন্তু বাস্তবতা এটা নয়। বাস্তব হলো যে মানুষ খারাপ, সে সব সম্পর্কেই খারাপ। কিন্তু সম্পর্কে ধরে মানুষ খারাপ হয় বিষয়টি ভুল। বাবা এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। বাহির থেকে ভাবির মুখের কটূক্তির শব্দ শোনা যাচ্ছে। সকালের ঘটনাকে ভিন্ন রূপে শাশুড়ি বাড়িয়ে পলাশের কাছে তুলে ধরে। এতদিন এসব করে বেড়ায়নি, কিন্তু গতকাল থেকে বুঝতে পেরেছে পলাশ কখনো বইয়ের হয়ে তর্ক করবে না। পলাশকে দিয়ে বউকে অকারণে শাস্তা করা যাবে, সেজন্য এখন এই কাজটি করতে শুরু করেছে। এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারলাম, হলেও তাই। পলাশ বিচার বিবেচনা ছাড়া আমাকে কড়া গলায় জিজ্ঞেস করলো,
এই ঘরে শান্তিতে থাকতে চাস না? যদি থাকতে চাস তাহলে আমার মা যেভাবে বলে সেভাবেই থাক। পরবর্তীতে যেন আমি এই বিষয়ে আর কোনো কথা না শুনি। পলাশের মুখে এ কথা শুনে রাগে অভিমানে মুখ ঘুরিয়ে নিলাম। এই মানুষকে এখন আর কেন জানি সহ্য হচ্ছে না। এটা তো সবে শুরু হলো। এতদিন কথার আঘাতে শাশুড়ি, ননদ জীবনটা তেজপাতা করে দিয়েছিল। এখন শুরু করছে নতুন নাটক। পলাশ তাদের দলের বুঝতে পেরে পলাশ আসার আগেই ভারী কাজ নিয়ে বসে শাশুড়ি। পলাশকে দেখেই বলবে, ও মা গো, কোমরের ব্যথায় টিকলাম না, এই দিন ছিল আমার কপালে। শাশুড়ির এই ন্যাকামি দেখে পলাশ কোনো কথা ছাড়া এসে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তার কথা হলো, তুই থাকতে আমার মাকে অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হয় কেন? বাড়ির কাজ সব আমিই করেছি। লোক দেখানো কাজ শেষ করছে, এখানে আমার কি করার? এই কথা বলতে দেরি পলাশের আমার পেটে লাথি মারতে দেরি হয় না। কয়েকটা লাথি দিয়ে সে আমার উদ্দেশ্যে বলে, ভুল করে আবার মুখে মুখে তর্ক, উল্টাপাল্টা কথা বলিস। তোকে আমি, থাক বাবা, ছাড়। ওর তো মা নেই, এসব শেখাবে কে? হয়তো ওর মাও ওর এমন অজাতের ছিল, তাকে দেখে শিখেছে। নিজের মাকে নিয়ে এমন কথা কোনো সন্তান মেনে নিতে পারে? আমিও পারিনি। কড়া গলায় বললাম, আমার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বলবেন না, একদম না। আমার মা আপনাদের মতো খারাপ ছিল না। তার মানে আমরা খারাপ? শুরু হলো শাশুড়ির ন্যাকা কান্না। আহাজারি তার ন্যাকা কান্নার শব্দের সাথে পলাশের গায়ে হাত তোলা শুরু হলো। ইচ্ছে মতো মেরে মুখ চেপে ধরে বলে, তোরে মুখ দিয়ে এমন কোনো শব্দ বের করবি না যেটা আমার মাকে অসম্মান করে। আমি মুখ দিয়ে কোনো কথা বের করতে পারলাম না। এত সব কাণ্ড সন্ধ্যাবেলা করে সেই পলাশ রাতে কখনই কাছে আসে তখন নিজেকে মন চায় শেষ করে দেয়। তার প্রতি কোনো আগ্রহ জন্মায় না, না ভালোবাসা। শুধুমাত্র কোনো মতে মরীচিকার এই সংসার করে যায়। এমন করেই পার হচ্ছে জীবন। দিনের পর দিন পলাশ এবং তার পরিবারের অত্যাচারও বাড়ছে। এমন এক পরিস্থিতির মাঝে পলাশ আবার চাচ্ছে বাচ্চা। সেদিন রাতে যখন পলাশ বলল, চলো না বউ, আমরা একটা বাচ্চা নেই, তৎক্ষণাৎ আমি মুখের ওপর বলে ফেললাম, না। এমন এক সংসারে বাচ্চা নিয়ে গিয়ে তাকে শেখাবো, দেখো তোর মাকে তোর বাবা কত সম্মান করে, কত নিচু চোখে দেখে, এসব তাকে এমন অসুস্থ পরিবেশে রাখবো? আমি কথাটি বলে পলাশের দিকে তাকালাম। পলাশ কিছু বলতে নাই। তখন আমি বললাম, জানি এখন তুমি গায়ে হাত তুলবে, অকথ্য ভাষায় কথা বলবে। সত্যি বলতে ঠিক এ কারণেই বাচ্চার কথা ভাবতে ভয় হয়। প্রথমবার খুব শান্ত গলায় পলাশকে বোঝালাম, নারীরা বিয়ের পর একটা সংসারে আসে নিজেকে নতুনভাবে গড়তে, নিজের একটা সংসার সুন্দরভাবে সাজাতে। যেই সংসারে তার ছোট ছোট অনেক ইচ্ছের মূল্য দেওয়া হবে, অনেক স্বপ্নের মূল্য দেওয়া হবে, তার চাওয়া পাওয়ার মূল্য দেওয়া হবে। তার বিরুদ্ধে কেউ কিছু বললে তার শক্ত খুঁটি তার স্বামী রুখে দাঁড়াবে। কিন্তু আমার জীবনে এসবের কিছুই হয়নি। শুধু কি তাই, এখানে তো আমার স্বামী আমার বিপক্ষে, একটা কিছুর সুযোগ খুঁজে যাতে সে আমার গায়ে হাত তুলতে পারে। এমন এক পরিবেশের নিষ্পাপ এক বাচ্চা নিয়ে এসে কি তার জীবন জাহান্নাম করে দিব? এই কথার পরিপ্রেক্ষিতে পলাশ কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি শুনলাম না। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। পলাশ বোধহয় কিছুটা আহত হলো। আমার মরীচিকার সংসার তার নিজ গতিতে চলছে। সেই একই নিয়ম, ঘরের সমস্ত কাজ করো, রাতে সবার অভিযোগ শোনো, স্বামীর মাঝে মাঝে গায়ে হাত তোলা সহ্য করো। সব মিলিয়ে মানিয়ে নিয়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো রকম টিকে আছি। আমি জানি এভাবে শত শত মেয়েরা মেনে নিয়ে মানিয়ে নিয়ে জীবন কাটিয়ে দেয়। যাদের সন্তান আছে তারা তো ভুলেও সামনে পা বাড়ায় না, বাড়াতে চায় না। অতপর এই মরীচিকার সংসারে আমার সাথে এমন একটি ঘটনা ঘটল যে আমি বাধ্য হলাম নিজের কথা ভাবতে। সারা জীবন সংসার, পরিবার, সমাজ নিয়ে তো অনেক ভাবলাম। এবার আমাকে আমার কথা ভাবতে হবে, সেটা আমি বুঝে গেলাম। গত 7 দিন হলো আমার ননদ এই বাড়িতে এলো। সব কিছু ঠিকঠাকই ছিল। মায়ের সাথে তাল মিলিয়ে আমাকে কথা শোনানো, সমস্ত কাজে হুকুম করা, সব মিলিয়ে আমার জীবন যেমন ছিল তেমনই। তবে একদিন বিকেলবেলা ননদের কান্নার শব্দ পেয়ে অবাক হলাম। ঘটনাচক্রে সেদিন পলাশও বাড়িতে ছিল। ননদের কান্না দেখে সবাই তার কাছে গেলাম। পলাশ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? কান্না করছিস কেন? আর বলিস না বাবা, ওর কানের দুল খুঁজে পাওয়া যাচ্ছে না। শাশুড়ি মা ননদের হয়ে জবাব দিল। পলাশ কিছুটা হতবাক হলো, বিরক্তি নিয়ে বলল, এই বাড়ি থেকে আর কত কানের দুল হারাবে? এবার হারাইছে বলো তো? আমার তো মনে হয় না। আমার মনে হয় তোর বউ কিছু একটা করেছে। শাশুড়ির এই কথায় পলাশ তৎক্ষণাৎ জিজ্ঞাসানোর দৃষ্টিতে আমার দিকে তাকায়।
আমি বোকার মতো সবার মুখের দিকে তাকিয়ে আছি। ননদ তৎক্ষণাৎ বলে ওঠে, আগেরবার বলছিল ওটা তার কানের দুল, আমার নয়। আমি নিশ্চিত তখনই তার আমার কানের দুলের ওপর নজর পড়েছে, সেই সরিয়েছে। তোমরা আমাকে চোর বলছো? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। সেই মুহূর্তে শাশুড়ির তেলেবেগুনে জ্বলে উঠল। পলাশ থামিয়ে বলে, রিমি, তুমি যদি নিয়ে থাকো তাহলে দিয়ে দাও। পলাশের কথায় এবার আর আঘাত পেলাম না। এখন এসব সয়ে গেছে। এই মানুষটার একের পর এক ব্যবহার বারবার বুঝিয়ে দিয়েছে এই মানুষটি আমার আপন কেউ নয়। যাই হোক, কানের দুল নিয়ে ঘরে বিশাল হট্টগোল বেঁধে যায়। অতপর সেই কানের দুল আমার ঘরেই পাওয়া যায়। আমি বুঝতে পারলাম এটা ননদের কাজ, আমাকে ছোট করার। কানের দুল আমাদের ঘরে পাওয়ার পর পলাশ আমাকে জিজ্ঞেস করে, এসব কি রিমি, তুমি? আমি এটা এখানে রাখিনি। আর আমি এটা জানিও তোমরা আমার কথা বিশ্বাস করবে না। কাজটা যে তোমাদের। আমার কথাটি মাটিতে পড়তে পারল না। তার মাঝে শাশুড়ি তেলেবেগুনে জ্বলে ওঠে। সে বলে, মুখ সামলে কথা বল ছোট লোক। চোর, চোরের বাচ্চা। সেদিন নিজে প্রমাণ করে দোলটা নিতে চাইছিল, আর আজ চুরি করে ফেলল। খবরদার আম্মা, ভুলে আমাকে চোরের বাচ্চা বলবেন না। আমার মা বাবা যথেষ্ট সৎ মানুষ। আমি কথাটি বলার সঙ্গে সঙ্গেই পলাশ গালে থাপ্পড় বসিয়ে দিল। আমার অপরাধ, আমি চুরি করে আবার বড় গলায় কথা বলেছি। পুরো বিকেল জুড়ে তাদের আমার উপর অকথ্য গালাগালি, অপবাদ চলল। আবার আমার বাবাকে ডেকে বিচার বসাতে চাইল। এবার আমরা সহ্য করলাম না। কানের দুলগড়ন কেড়ে নিয়ে বললাম, আমার বাবাকে ডেকে পাঠাতে হবে না, আমি চলে যাচ্ছি। তোমাদের মতো নোংরা মানুষের সাথে যতই মানিয়ে নিই না কেন, কখনো একসঙ্গে থাকা হবে না। আমি বুঝতে পেরেছি। কি বললে তুমি? পলাশ রাগান্বিত গলায় বলল। এবার আমিও দুইটা গালি দিয়ে বললাম, যা শুনছিস তাই। ধৈর্যের একটা সীমা থাকে। এভাবে প্রতিদিন কুকুরের মতো ব্যবহার করা, একটার পর একটা অপবাদ দেওয়া, সব মিলিয়ে তোমরা আমার জীবন নরক বানিয়ে ফেলেছ। এখন আমার বাবাকেও ছাড়ছ না। এভাবে চললে আমার বাবার এই বাড়িতে এসে আমার বিচার করতে করতে মরতে হবে। আর আমাকে তো জীবিত অবস্থায় নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অনেক হয়েছে, আর নয়। সব কিছুর একটা সীমা থাকে। তোমরা আমাকে পুরোপুরি ছাড়তেও চাও না, আবার ভালোভাবে বাঁচতেও দাও না। এতদিন তোমার মা তোমার হাতে মার খাইয়ে মজা নিত। আজ বোনের শখ হয়েছে, তাই চুরির অপবাদ দিল। এখন আমার বাবাকে ডেকে নিয়ে যা নয় তাই বলে অপমান করবে, তাই তো? একটু থেমে আবারও বললাম, না, সেটা আর হচ্ছে না। অনেক হয়েছে। আত্মসম্মান বিসর্জন দিয়ে অনেক কাটিয়েছি তোমার বাড়ি। আর নয়তো এবার আমার মুক্তি প্রয়োজন এই নরক থেকে। এই পর্যায়ে কান্না করে দিয়ে বললাম, যেদিন এই বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন চোখে অনেক স্বপ্ন ছিল। মা নেই, শাশুড়ির মাঝে মাকে খুঁজে নেব, ননদকে বোনের মতো ভালোবাসবো। কিন্তু পরিশেষে কি হলো? আসলে এক পাখে কোনো কিছুই হয় না। তাছাড়া যদি এ বাড়ির একজন অন্তত আমার হয়ে লড়াই যদি করতো, তেমন কেউ নেই। যার হাত ধরে আমি এই বাড়িতে এসেছি সেই তো আমাকে ভালোবাসে না, বিশ্বাস করে না। তার চোখে আমি অপরাধী। আমি শুধু তার প্রয়োজনে। এমন এক অপ্রয়োজনীয় ঘরে কেন থাকব, একটা যন্ত্রণাময় সংসারে? আমার কথার জবাবে পলাশ এবং তার মা চেতে যায়। তারা অকথ্য ভাষায় আমার সাহস নিয়ে কথা বলতে শুরু করে। আমিও তাদের জবাব দিয়ে দিই। সেই সাথে বলি, এই কানে দুল আমার মায়ের, সেটা তোমরা চুরি করেছ। আজ আবার সেটা দিয়ে আমাকে চোর বানাতে চাচ্ছ? সমস্যা নাই, আমাকে চোর বানানোর প্রয়োজন নেই। এটা আমি তোমাদের চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছি এখন। এটা আমার মায়ের, এটা আমার, তোমাদের কারো না। তাই আমাকে বাধা দিও না, উল্টা চুরির দায়ে জেলে যাবে। অনেক দিন সহ্য করেছি, আর নয়। আমার মায়ের জিনিস অনেক ভোগ করেছ, এবার বাদ দাও। মানুষের যখন সহ্যের সীমা পার হয়ে যায় তখন সে কি করতে পারে সেটা তোমরাও দেখে নাও। এখানে অনেক তর্ক বিতর্ক চলে। অবশেষে সবাইকে সুন্দর মতো জবাব দিয়ে আমি ঘর থেকে বের হলাম। আমি বুঝে গিয়েছি এই সংসারে আমি টিকতে পারবো না। আমি যতই চুপচাপ সব মেনে নিচ্ছি ততই তাদের অত্যাচারের পরিমাণ বাড়ছে। শারীরিক মানসিক সব অত্যাচার তারা করছে। এই অসুস্থ পরিবেশে আমি সারা জীবন কাটাতে চাই না। তাই আজ নিজেকে শক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছি। বাড়ির দরজায় আমাকে দেখে ভাবি মুখটা কালো করে ফেলল। তাকে পাত্তা না দিয়ে আমি ভেতরে আসলাম। বাবা আমাকে দেখে জড়িয়ে ধরল। ইতিমধ্যে পলাশ তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে আমার নামে বদনাম করে দিয়েছে। তাই বাবা সব জানে। এজন্যই ভাবি আমাকে দেখে খুশি হতে পারল না। আমি বাবার দিকে তাকিয়ে অসহায় গলায় বললাম, বাবা,
আমি আমার সব দিয়ে ওখানে টিকে থাকার চেষ্টা করেছি, কিন্তু আজ আর পারছি না বাবা। আমাকে ক্ষমা করে দাও। আমি ওই বাড়িতে মেনে নিয়ে থাকতে পারছি না বাবা। কথাগুলো বলে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। দিনের পর দিন কতটা যন্ত্রণা সহ্য করে ওখানে টিকেছিলাম সেটা বললাম বাবাকে। এসব শুনে ভাবি বলে, সংসার করবা না তো কি আমাদের ঘাড়ের ওপর বসে খাবা? হায়রে আমার পোড়া কপাল, এক বোড়ার জন্য বাঁচি না, এখন আবার মেয়ে এসে জুটছে। একটু থেমে পুনরায় বললেন, আমার সংসারে এসব চলবে না। আসছো ভালো, একবেলা খেয়ে বিদায় হও। এবার প্রথমবারের মতো আমার বাবাও জবাব দিলেন। সে বললেন, এটা তোমার বাড়ি নয় যে আমার মেয়েকে তাড়িয়ে দেবে। এখন অবধি এই বাড়িটা আমার নামে, তাই তোমাদের অসুবিধা হলে তোমরা বাড়ি ছাড়তে পারো। কি বাবা, এই কথা আপনি বললেন? যত বড় মুখ নয় তত বড় কথা। আপনি বললেন এটা? আচ্ছা, তাই এটা না হয় আপনার বাড়ি, কিন্তু গিলেন কার টাকায়? সেটা তো আমার স্বামীরই। এই কথা বলে ভাবি একের পর এক আমার বাবার খাওয়া নিয়ে খোঁটা দিতে লাগলো, যা মেয়ে হিসেবে আমার শোনা কষ্টকর। আমিও বলে দিয়েছি, আর খাবে না। আমরা বাবা মেয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করব। তাদের টাকায় কেনা খাবার খাবো না। আমরা আমাদেরটা ম্যানেজ করে নিতে পারবো। ভাবি এরপর আর কিছু বলতে পারল না, চুপ করে নিজের ঘরে গেলেন। পরিশেষে আমি নিজের যোগ্যতা অনুযায়ী ছোট একটি কাজ জোগাড় করে নিয়েছি, সেই সাথে আবার মাস্টার্সে ভর্তি হয়ে নিয়েছি। আমার বাবা এবং আমি আমার টাকায় মোটামুটিভাবে জীবন কাটাচ্ছি। ভাবি আমাদের সাথে তর্ক করে আলাদা হয়ে গেছেন, আমরাও তাদের আর বাধা দেইনি। অন্যদিকে পলাশ কয়েকবার নিতে আসছিল, কিন্তু যায়নি। আমি জানি পলাশের মতো মানুষ কখনো শুধরাবে না, তার পরিবারও ঠিক হবে না। এদের মতো পরিবারে যারা পড়ে সে মেয়েরাই জানে জীবন কত কষ্টের। এদের কপালে সারা জীবন কখনো সুখ জোটে না। তবে শেষ বয়স যখন বিছানায় পড়ে, তখন শাশুড়িরা মামা বলে কেঁদে মরে। তখন যে অপমান অপদস্থ করা বউরাই কাজে লাগে। পলাশরাও সেই যুগে শুধরে যায়, যখন একটা মেয়ের জীবনে সব রংঢং করার সময় শেষ হয়ে যায়। তবে যুগের সাথে সমাজ পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে সম্পূর্ণভাবে পরিবর্তন হবে এই আশা নিয়েই আমি সমাজের মানুষের কটূক্তিগুলোকে এগিয়ে যাচ্ছি। জীবনের রংঢং উপভোগ করতে এগিয়ে যাচ্ছি সামনের পথে। পলাশের বাড়ি থেকে চলে আসার 4 মাস পর সে আমাকে ডিভোর্সের নোটিশ পাঠায়। এর মাঝে অবশ্য একবার নিতে আসছিল, কিন্তু আমি যাইনি। সেদিন নিতে এসেও তার আমাকে ক্ষমা করতে চায়নি, উল্টা অকথ্য ভাষায় গালাগালি করেছে। এমনকি পলাশ আমার গায়েও হাত তুলেছে, লাথি দিয়ে বলেছে, তুই যাবি না তোর ঘাড় যাবে, এখানেই থাকবি কেন বুঝি না। নতুন লাং বানিয়েছিস তার জন্য? পলাশের মা তো সমস্ত সীমা অতিক্রম করে বলে, বাবার সাথে এত ঘনিষ্ঠতা কেন বুঝি না আমরা? মেয়ে তো আমাদেরও আছে, বাবার সাথে ঢলাঢলি তো করে না। এই কথাটি শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। প্রচণ্ড রাগ নিয়ে বললাম, মা, মুখ সামলে কথা বলুন। এই ফকিনীর বাচ্চা, আমি মুখ সামলে কথা বলবো কি? তুই মুখ সামলে কথা বল। সেদিন তাদের থেকে এমন ব্যবহার পেয়ে কেউ কি যেতে চাইবে তাদের সাথে? আমিও যাইনি। অতপর আজ ডিভোর্সের নোটিশ পাঠালো। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, যদি না জানতাম এই নোংরা পরিবারের নোংরা অভিসন্ধি। এরা আমাকে ডিভোর্স দিচ্ছে কারণ পলাশের জন্য গরিব ঘরের এক 14 বছরের মেয়ে ঠিক করেছে। পলাশের সাথে বিয়ে তার পুরোপুরি ঠিক। এখন ডিভোর্স দেওয়া জরুরি হয়ে উঠেছে। এই কথাগুলো জানতে পেরে আমি সাইন করলাম না। এই পলাশের মতো মানুষদের শিক্ষা দেওয়া জরুরি হয়ে পড়েছে। আমি নাই তো কি হয়েছে, এরা নতুন একটি মেয়ে খুঁজে নিয়েছে অত্যাচার করার জন্য। আমি চাই না আমার মতো কারো কপাল পুরুক। সেজন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি তাদের বিরুদ্ধে মামলা করব। এই কথা যখন আমি আমার বাবাকে বলছিলাম, তখন দরজার আড়াল থেকে ভাবি শুনে ফেলে। সে গিয়ে পলাশকে জানায়। সেদিন রাতেই পলাশ আসে, এসে কোনো কথা ছাড়া 2-3টা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, ছি, ভালো হয়ে যা, ভালোই ভালোই ডিভোর্স দিয়ে দে। ভুলেও মামলার নাম নিলে শেষ করে ফেলবো। তুই থাকবে আবার ডিভোর্স দিবি না? তোর মতো মানুষ কখনো বদলাতে পারে না। আমি বুঝে গেছি তোর একটা শিক্ষা পাওয়া দরকার। সেজন্য এবার তো আমি তোকে জেলের ঘানি টানবই। এ কথা বলার সঙ্গে সঙ্গেই পলাশ অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। সে আমাকে নানাভাবে মামলা না দেওয়ার জন্য হুমকি দেয়। অতপর বাসা থেকে বেরিয়ে যায়। সে হয়তো ভেবেছে এভাবে হুমকি দিলে আমি ভয় পেয়ে যাব। তবে না, বরং উল্টোটা হলো। যাও, মামলা দিতাম না, এখন তো দিবই। এই মানুষটা কখনো শুধরাবে না। উল্টো আমার মতো কোনো না কোনো রিমির এর সাথে মানিয়ে নিয়ে সারা জীবন নরকে কাটাতে হবে।
তখন দরজার সামনে ভাবিকে দেখে বুঝেছিলাম সে পলাশকে খবর দিবে। তাও আমিও ঘরে ক্যামেরা রেখে দিয়েছিলাম। তাছাড়া সেদিন আমাকে বাড়ি নিতে এসে তারা আমার সাথে যা যা করেছে তাও ক্যামেরা বন্দি করে রেখেছি। আশা করি মামলায় আমি জিতে যাব। এবার সময় এসেছে সেই পুরো পরিবারকে একটা শিক্ষা দেওয়ার। এদের একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন। এসব কিছু জেনে ভাবি আমাদের কাছে এসে রাগী গলায় বলল, এই বাড়িতে যেন পুলিশ না আসে। আমি কিন্তু এটা বরদাস্ত করব না। বাড়িটা তোমার না। এ কথাটা সবসময় কেন ভুলে যাও ভাবি? তাছাড়া আমরা এখন তোমাদেরটা খাইও না। এ কথা বলার সঙ্গে সঙ্গে ভাবি তার স্পেশাল মুখটা চালানো শুরু করলো। আমিও পাল্টা জবাব দিলাম। এর মাঝে ভাই আসলে ভাবি তার সামনে ন্যাকা কান্না করতে শুরু করে। আমার কাপুরুষ ভাই আমার কথা না শুনে আমার গালে থাপড় বসিয়ে দেয়। তারপর বলে, এই বাড়িটা তোর একার না, এটা বাবার বাড়ি। এখানে আমারও অধিকার আছে। তাই তুই কে আমার বউকে বাড়ি ছাড়তে বলার, বাড়ির আবর্জনা বলার? তোমার মতো কাপুরুষকে আমি কোনো কৈফিয়ত দিব না। শুধু এতটুকুই বলবো, তোমার বউকে আমার বা আমার বাবার বিষয়ে নাক গলাতে বারণ করো। আমি অত্যন্ত রাগ নিয়ে কথাটি বললাম। ভাই ভাবি এতে খেপে গেলে বাবাও তাদের কথা শোনায়। এক কথায় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তার বাড়িতে তার মেয়েকে এভাবে কথা শুনিয়ে থাকা যাবে না। ভাইও রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে দেবে বলে ঘরে চলে যায়। আমি অবাক হই না ভাইকে দেখে। কিছু কিছু পুরুষ থাকে বউকে গুরুত্ব দিতে গিয়ে সব ভুলে যায়। কিন্তু সংসার জীবন এমন হওয়া দরকার নাই। এই সমাজে পলাশ এবং আমার ভাই দুজনের কেউ যোগ্য নয়। তারা দুজনেই কাপুরুষ। স্ত্রীকে অবশ্যই ভালোবাসা উচিত, তার শখ পূরণ করা স্বামীর দায়িত্ব। কিন্তু তাই বলে তার প্রেমে অন্ধ হয়ে ন্যায় অন্যায়বোধ হারিয়ে ফেলা ঠিক না। আমার ভাই হারিয়ে ফেলেছে। পরিশেষে আমি পলাশের পুরো পরিবারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়ে দিলাম। সেই মামলা 1 বছর যাবৎ চলে, যার ফলে পলাশের বিয়েও আটকে যায়। এই জন্য একদিন রাগ দেখাতে এসেও পলাশ ফেঁসে যায়। আমি সব প্রমাণ জোগাড় করে রাখি। অতপর আমি মামলা জিতে যাই। পলাশের অনেক টাকা জরিমানা সহ 3 বছরের জেল হয়। সেই সাথে তার বাবা মায়ের 1 বছরের। কিন্তু বোনের কিছু হয় না। আমার ননদকে ছেড়ে দেওয়া হয়। তবে আমার খারাপ লাগা নেই। যতটা হয়েছে ততটাই যথেষ্ট। আমি আশা রাখছি আমার ননদ, ভাই, বাবা, মায়ের পরিণতি দেখে শুধরে যাবে। দেখতে দেখতে আমার মাস্টার্স শেষ হয়ে যায়। আমিও একটি ভালো সরকারি চাকরি পেয়ে যাই। আমি যেদিন সরকারি চাকরি পাই সেদিন আমার বাবা খুশিতে কান্না করে দেন। বাবার হাসি মাখা মুখ দেখে আমার হৃদয়ে অন্যরকম সুখে জন্ম হয়। সেই সুখ নিয়েই আমি সারা জীবন কাটাতে চাই। এর মাঝে ভাই ভাবিকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার সরকারি চাকরি হয়েছে শুনতে পেয়েই ভাই ভাবি চলে আসে। তারা আমাদের কাছে ক্ষমা চায়। বিশেষ করে ভাবি আমার হাত ধরে বলে, আমি অনেক ভুল করেছি রিমি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুলের শাস্তি তোমার ভাইকে দিও না। তোমার ভাই তোমাদের ছাড়া খুব অসহায়। সে একদম পাগল হয়ে যাচ্ছিল। তোমাদের খুব মিস করছিল। প্লিজ আমার জন্য না হোক, তোমার ভাইয়ের জন্য হলেও আমাদের ক্ষমা করে দাও। কোন স্বার্থে এখানে এসেছো? আমি এই প্রশ্ন করতে ভাবি থমকে গেল। সে বোধহয় বুঝতে পারিনি তার অভিসন্ধি আমি বুঝে গেছি। আমি জানি তারা আজ কেন আমাদের কাছে এসেছে। তবে ভাবি আমাকে বুঝতে না দিয়ে সে আবারও ক্ষমা চায়। ভাইয়াও মুখ কালো করে দাঁড়িয়ে আছে। আমি চাচ্ছিলাম না তাদের ক্ষমা করতে। তবে বাবার হাসি মুখ দেখে থমকে গেলাম। ভাই ফিরে আসায় বাবা খুব খুশি হয়েছে। এটাই বোধহয় জন্মদাতার পরিচয়। যে সন্তান তাকে চিনেও চিনে না, তাকে তাড়িয়ে দিয়ে সে কষ্ট পেয়েছে। আজ চলে আসায় সে আনন্দিত হয়েছে। বাবার এই আনন্দ দেখে আমি তাদের ক্ষমা করে দিলাম। আমি বললাম, তোমাদের ক্ষমা করলাম ঠিকই, তবে আমার বাবা আবার জীবনে নাক গলাবে না। একসাথে থাকছি মানে এই নয় যে কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার তোমাদের আছে। ভাই ভাবি এসব কথায় রাজি হয়ে যায়। শুরু হয় আমাদের সুখের সংসার। এটাও এক প্রকার মরীচিকা। ভাবি যে ভুল বুঝে আসেনি সেটা জানি। যদিও খারাপ ব্যবহার করে না, মিলেমিশে থাকার চেষ্টা করে। বিশেষ করে দেখানোর চেষ্টা করে মিলে আছি। কিন্তু আমি বুঝতে পারি এটা তার অভিনয়। তবে আশা রাখছি এই অভিনয় করতে করতে একদিন আমাদের নিয়ে এই সংসারটাকে ভাবি ভালোবেসে ফেলবে। এভাবেই জীবন কাটছিল। মাঝে মাঝে পলাশ এবং তার পরিবারের কথা মনে পড়ে। তবে আমি জানি তারা কখনো শুধরাবে না। এতটুকু শাস্তি তাদের মতো মানুষকে বদলাতে পারে না। তাই মনে পড়ে, আসলে ভয় হয় কোনো মেয়ের না আবার কপাল পড়ে। যদিও আদালত বলে দিয়েছে দ্বিতীয়বার তার বিরুদ্ধে এমন অভিযোগ আসলে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবু যে মানুষ ভুল পথে হাঁটে সে কি বোঝে? এসব চিন্তা বাদ দিয়ে আমি আমার নতুন এই জীবনকে উপভোগ করার চেষ্টা করছি। এভাবেই জীবনে পেছনের সব ভুলে এগিয়ে যেতে চাই। এগিয়ে যাচ্ছিও। নতুন চাকরি, নতুন বন্ধু, সব কিছুই ভালো লাগছে। একদিন অফিস ছুটি হওয়ার পর মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসে। হঠাৎ করে বৃষ্টি হওয়ায় ছাতার ব্যবস্থাও করতে পারিনি। বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে আশেপাশে তাকিয়ে এমন এক স্থান খুঁজছিলাম যেখানে আশ্রয় নেওয়া যাবে। ঠিক এমন সময় কেউ একজন আমার মাথায় ছাতা ধরল। আমি পাশ ঘুরে তাকে দেখে মুচকি হাসি দিলাম। এই ছেলেটাকে রোজ আমার পিছনে আসতে দেখি, তবে কখনো সামনে আসেনি। আজ সামনে এসে মাথার উপর ছাতা ধরলো। অবাক হলাম অবশ্য। যার কখনো সামনে আসার সাহস হয়নি, সে হঠাৎ একেবারে কাছে চলে আসলো। দোষটা হয়তো তার নয়, দোষটা এই বৃষ্টি, যে এসে তাকে এত কাছে আসতে বাধ্য করলো। এসব ভেবে আমি মুচকি হাসি দিলাম। আমার হাসি দেখে সেও মুচকি হাসল। সমাপ্ত। আশা করি গল্পটি খুব একটা খারাপ হয় নাই। ধন্যবাদ পড়ার জন্য।